পথ তো একটা নয়, তবু সবগুলোই ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাঁধা। রোজ ভ্যালির তদন্ত যে পথেই এগোক, শুরু আর শেষে সেই দুর্নীতির গুরুতর অভিযোগ। রোজ ভ্যালির ট্যাগলাইন ছিল হ্যাপিনেস আনলিমিটেড, কিন্তু পরপর যেসব চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে তাতে দুর্নীতি আনলিমিটেড বললেও বোধহয় ভুল হয় না। সিবিআই সূত্রে দাবি, রোজ ভ্যালি কর্তার বিদেশ থেকে আনা বিপুল সোনার একটা বড় অংশ আছে এ রাজ্যেরই একজন রাজনৈতিক অভিনেত্রীর কাছে। পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইয়ের অস্ত্র ভাণ্ডারে গুরুত্ব পাচ্ছে 7টি অস্ত্র। কি সেগুলো আপনাদের দেখাবো। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পাল্টা বক্তব্য প্রত্যেকটি ক্ষেত্রে, তাও দেখাবো। অন্যদিকে গতকালের পর আজও তৃণমূল সাংসদদের বিক্ষোভে সরগরম রাজধানী। গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনের পর আজ প্রধানমন্ত্রীর দফতরে একেবারে আচমকা বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন তারা। পাশাপাশি বিতর্ক তৈরি হয়েছে রাজ্যপালের মন্তব্যেও। তার রাজধর্ম পালনের পরামর্শ আদতে রাজনীতি মনে করছে তৃণমূল। শুরুতেই আপনাদের দেখাবো আজকের দিনের সবথেকে বড় দুটো ঘটনা। রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির আঁচে এখনো ফুটছে রাজধানী। তৃণমূল যখন প্রতিবাদ জানাতে একেবারে প্রধানমন্ত্রীর দপ্তরে, তখন নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে রাজনাথ সিংহের কাছে বাবুল সুপ্রিয়রা। বুধবার প্রধানমন্ত্রীর বাসভবন অভিযানের চেষ্টা করেছিলেন তৃণমূল সাংসদরা। বৃহস্পতিবারের রণকৌশল চূড়ান্ত করতে দীনেশ ত্রিবেদীর বাসভবনে বৈঠক করেন তারা। ঠিক হয় এবার প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখানো হবে। সেই মতো দুপুরে সাউথ ব্লকে পিএমও সামনে পৌঁছে যান জনা 30 তৃণমূল সাংসদ, কিন্তু তৈরি ছিলেন না নিরাপত্তা রক্ষীরা। সেই সুযোগে ব্যারিকেড টপকে ভেতরে ঢুকতে শুরু করেন একের পর এক সাংসদ। পিএমওতেই উঠল মোদি হটাও দেশ বাঁচাও স্লোগান। দুটি বাস নিয়ে সাউথ ব্লকে পৌঁছয় দিল্লি পুলিশের বাড়তি বাহিনী। শুরু হয় ধস্তাধস্তি। সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যাংদোলা করে বাসে তোলা হয়। আমাদের কিন্তু মারধর করেছে প্রচন্ড, আজ বেশি মেরেছে, হাত পা ছিঁড়ে গেছে। অন্যায় এটা, পুলিশ দিয়ে মারিয়েছে, আমরা ছাড়বো না, আমাদের লড়াই চলবে। দিল্লি পুলিশের আচরণ নিয়ে এদিনও ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের মহিলা সাংসদরা। মহিলা পুলিশ তারা মহিলাদের গায়ে হাত দিচ্ছে কি করে? প্রাইম মিনিস্টার পার্সোনাল সিকিউরিটি সব নেমে এসছে, দৌড়ে দৌড়ে চলে এসছে, এসে মহিলাদের ধাক্কা মারছে। ওরা কেন ধাক্কা মারবে? মহিলা পুলিশ আনুক মহিলাদের ধাক্কা দেওয়ার জন্য। আটক করে মন্দিরমার্গ থানায় নিয়ে যাওয়া হয় বিক্ষোভরত তৃণমূল সাংসদদের। ঘণ্টাখানেক পর ছাড়া পান তারা। একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই যে এই ছেলে মানুষই বা এই গুন্ডাগার্দি পিএমও অফিসের সামনে আনপ্রেসিডেন্টেড, এখনো পর্যন্ত কখনো হয়নি। আর এটা কিভাবে নেত্রীর আদেশে এই ধরনের কাজকর্ম হচ্ছে, যেটা বাঙালির মাথা কিন্তু সারা বিশ্বে হেট করে দিচ্ছে। তৃণমূলের আন্দোলনের মোকাবিলায় তৎপর বিজেপি শিবিরও। পশ্চিমবঙ্গে দলের কার্যালয় ও নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার করেন বাবুল সুপ্রিয়, রাহুল সিংহ, সিদ্ধার্থনাথ সিংহ, কৈলাস বিজয়বর্গীয়রা। गृह मंत्री जी को बंगाल की वास्तविक स्थिति हमने बताई है और हमने आग्रह किया कि वहाँ लाइन ऑर्डर काफी बिगड़ रहा है। पर सर, आप कल राष्ट्रपति शासन की ओर भी इशारा कर रहे थे, क्या गृह मंत्री से इसे भी कहा आप लोगों ने? देखिए, जिस दिशा में टीएमसी की सरकार काम कर रही है, मुझे लगता है कि लाइन ऑर्डर की सिचुएशन बिगड़ेगी तो निश्चित रूप से इसके ऊपर भी विचार किया जा सकता है। क्या आश्वासन गृह मंत्री ने दिया आप लोगों के मेमोरेंडम? गृह मंत्री ने कहा है कि हम रिपोर्ट मंगा रहे हैं। বাবুল সুপ্রিয় দাবি করেন রোজভ্যালির সঙ্গে তার পেশাদার আর্থিক চুক্তির হিসেব এদিন তিনি রাজনাথ সিংহের কাছে পেশ করেছেন। এদিকে বিজেপি দফতরের বাইরে খণ্ডযুদ্ধ, একাধিক পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ইতিমধ্যে তৃণমূল বিজেপি জোর চাপানুতর চলছে। আমি একটা কথা তৃণমূলকে পরিষ্কার বলে দিচ্ছি, যেভাবে এখানে দিল্লির কার্যকর্তারা ফুঁসছে, এরপরে যদি তৃণমূলের এমপিদের লাইট পোস্টে বেঁধে রাখে, তার দায় কিন্তু আমরা নেব না। হেরো ওর দ্বারা জীবনে কিছু হবে না, ওকে একবার বলবেন মিউনিসিপ্যালিটিতে জিতে দাঁড়াতে। এখানে ভারতীয় জনতা পার্টি পুলিশকে ইউটিলাইজ করছে এবং নরেন্দ্র মোদী যে কত ভিন্ডিকটিভ লোক, আজকে তা প্রমাণিত হয়ে গেল। দুপক্ষের চাপানুতর পৌঁছে গিয়েছে রাজভবনে। এই প্রেক্ষাপটে ঘুরিয়ে রাজ্য সরকারকে বার্তা দিয়েছেন রাজ্যপাল। Every state, irrespective of political attachment, should try to ensure peace in the state and maintain law and order. বিজেপির লোকেরা যে ওনার চেয়ারটাকে ব্যবহার করছে সেটা তো প্রমাণিত। যদি রাজ্যপাল রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন তাহলে সেটা মোটেই আমরা মেনে নেব না এবং সেটা গণতন্ত্রের পক্ষে শুভও নয়। সব মিলিয়ে সুদীপের গ্রেফতারি ঘিরে বঙ্গ কলিঙ্গ থেকে দিল্লি আগুনের রাজনীতি সর্বত্র। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।
তাপস রায়কে দিয়ে শুরু করব। আমি প্রথমে একদম উল্টো দিক থেকে শুরু করব। রাজ্যপালের বক্তব্য, আপনাদের কি মনে হচ্ছে যে কোথাও রাজ্যপাল তার সাংবিধানিক সীমা অতিক্রম করছেন? পার্থ চট্টোপাধ্যায় যে প্রতিক্রিয়া, তার একটা ছোট অংশ আপনাদের দেখালাম, অত্যন্ত কড়া প্রতিক্রিয়া। না, আমি বলবো যে রাজ্যপাল কিছুদিন পর রাষ্ট্রপতির আসনটা খালি হচ্ছে, উনি সব রাজ্যের কথা বললেন, তো শুধু পশ্চিমবাংলার কথা বললে পরে বুঝতাম ওনার হয়তো রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা হচ্ছে, সামনে খালি টালি হবে, এই এক। দুই হচ্ছে যে কোনো কিছু বলার আগে একটা পরামর্শ করতে হয়, সেটাই এথিক্স, সেটাই নিয়ম, সেটাই কনভেনশন। এবং উনি যেটা বললেন তাতে এইটাই বোঝায় যে রাজধর্ম পালনের কথা বলেছেন। আমরা দেখেছিলাম সেই গুজরাটের জিনোসাইডের পরে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন আমাদের এই আজকের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে রাজধর্ম পালনের জন্য। তো রাজধর্ম পালন, রাজার ধর্ম, রাজধর্ম, সেটা একটা জিনিস, সেই রাজধর্ম পালন আমরা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। যা যা করার সমস্ত কিছু করা যায়, কিন্তু ধর্মরাজের ধর্ম পালন তো আমরা করব না। সারা ভারতবর্ষে একজন ধর্মরাজ হয়েছেন, সেই ধর্মরাজের ধর্ম পালন করার কথা যদি বলেন, সে রাজ্যপালই বলুন আর যেই বলুন, সেই ধর্ম পালন করার জন্যে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার, আমরা সেই রাজধর্মের কথা বলি না, আমরা ভাবি। শান্তবাবু, রাজনৈতিক প্রতিহিংসার কথা বারবার উঠছে। দিলীপ ঘোষ বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের আরও নেতা গ্রেফতার হবেন। আমার খুব ছোট্ট একটা প্রশ্ন, যে উনি কি করে জানলেন? নাকি এই তদন্ত এতটাই পলিটিক্যাল, যেমনটা তৃণমূল বলছে যে শাসক দলের রাজ্য সভাপতি, কেন্দ্রের শাসক দলের, তার কাছেও লিস্টটা আগে ভাগে চলে এসছে? এই রহস্যটা কি? দিলীপ ঘোষ বলার আগে তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমার কাছে লিস্ট আছে, আমি জানি কার কার নাম আছে, অনেকের নাম আমরা শুনেছি। উনি আশঙ্কা প্রকাশ করেছেন, উনি জানি, এটা বলেননি। আপনি যদি দেখানো যায় একটু মনে হয় বলেনি, না না আপনি বলবেন, ঠিক কথাটা বলুন। 2 মিনিট সময় দিন। বেঠিক বা অসত্য কথা যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা যেটা টিভির পর্দায় দেখেছি। এবার দিলীপ বাবু বলুন, আমি বলি, আপনি বলি, আমরা সকলেই আলোচনায় মনে হচ্ছে এরপরে অমুকের নাম আসবে, তারপরে তার নাম আসবে। সেই হিসেবে তো আপনাদের কাছেও একটা, ধরুন ঘরোয়া আড্ডায় চায়ের দোকানে বলা একটা জিনিস, আপনার কেন্দ্রের শাসক দল বিজেপি, তার রাজ্য সভাপতি যদি বলেন যে মুখ্যমন্ত্রী আশঙ্কা করেছেন, আমরা আশা করছি, মুখ্যমন্ত্রী আশঙ্কা করেছেন, আমরা আশা করছি। তাপসদা বলেন তো, ঠিক বলেন, মুখ্যমন্ত্রী আশঙ্কা করেছেন, আমরা আশা করছি। হ্যাঁ, কিন্তু রাজ্যবাসীর আশঙ্কা হতো মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলতেন যে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কিংবা সিআইডির এরপরে এই তদন্তে কে কে গ্রেফতার হবে, ধরুন একটা তদন্ত আমার কাছে, আমি রাজ্যবাসী হিসেবে আশঙ্কিত হতো। না না, সেই তদন্ত আসুক না, আমিও তো আশঙ্কিত। আমাদের উত্তর কলকাতার সাংসদ, এতগুলো সাংসদের নাম এসে গেছে, ব্যাপারটা তো আমাদের ভালো লাগছে না। এর আগে আমরা বিহারের আরজেডির জানতাম যে অমুকে জেলে চলে যায়, তমুকে দুর্নীতির দেয়, জেলে থাকে। বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গ মানুষ হিসেবে মাথা নত হয়ে যাচ্ছে। আমি দ্রুত একবার দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন দেখাবো আপনাদের। প্রথমে তাপস পাল, কদিনের ব্যবধানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, জোড়া সাংসদের গ্রেফতারিতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল। প্রধানমন্ত্রীর দপ্তরের দরজাতেও বিক্ষোভ পৌঁছে দিয়েছেন তৃণমূল সাংসদরা। এই পরিস্থিতিতে গোটা ঘটনায় নয়া মাত্রা যোগ করল বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য। ছবি তো শুরু হয়েছে, আমি বলেছি পুরো টিম প্যাভিলিয়নে যাবে। প্রথম 11th ম্যান হয়েছিল, এবার ওপেনারটাই আউট হয়েছে। শুধু সুদীপের পরই যে দিলীপ ঘোষ এই ভবিষ্যৎবাণী করছেন তা নয়, তাপস পালের গ্রেফতারের পরেও তিনি এমনটা করেছিলেন। আরো একজন এমপির নাম এসছে, দুজন, সুদীপ ব্যানার্জি, শতাব্দী রায়, তাদেরকে 3-3বার নোটিশ দিয়েছে। আর ওনারা এই জন্য জাননি যে তাপস পালের যে পরিণতি হয়েছে, আমাদেরও তাই হবে। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি কি করে বলে দিচ্ছেন কে থাকবে আর কে যাবে, এই প্রশ্ন আগেই তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা এভাবে যদি মনে করে যে অ্যারেস্ট করে, প্রতিহিংসা করে আমরা কেউ প্রতিবাদ করবো না, ভুল করবে। আর সিবিআই বলবার আগে বিজেপির নেতারা বলছেন। কিন্তু দিলীপ ঘোষ আবার তার বক্তব্যের সাফাই দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকেই হাতিয়ার করছেন। আমার চেয়ে বেশি ভবিষ্যৎবাণী করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার ভবিষ্যৎবাণীকে আমি ফলো করছি, সেটাকে সিবিআই ফলো করছে, আর এটাই হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার দিন কি বলেছিলেন মমতা? আমাকে তো ইডির লোকেরা বলেছে, সিবিআই লোকেরা, আমি অনেক অফিসারকে চিনি, তারা আমাদের বলেছে, नरेंद्र मोदी बोले हमको अभिषेक को चाहिए, हमको सुदीप बंदोपाध्याय को चाहिए, हमको शुभेंदु अधिकारी को चाहिए, हमको सुभाषिस को चाहिए, हमको मलय को चाहिए, हमको बॉबी को चाहिए, हमको शोभन को चाहिए, सबाई के चाहिए। তৃণমূল অবশ্য বিজেপির এই সাফাই মানতে নারাজ। তাদের দাবি নোট বাতিলের বিরোধিতা করার পরপরই তাপস সুদীপের গ্রেফতারি থেকে স্পষ্ট কার নির্দেশে চলছে সিবিআই। উনি সিবিআই মন্ত্রী, এগুলো উনি করেছেন নরেন্দ্র মোদী নিজে ভিন্ডিক্টিভলি করছে, বিকজ হি ইজ এ সিবিআই মিনিস্টার, এটা ওনার ডিপার্টমেন্ট। রাজনৈতিক প্রভুর অঙ্গুলি হেলনে সিবিআই এর নড়াচড়ার অভিযোগ তো আর নতুন নয়।
সে কংগ্রেস আমলে উঠত, আর এখন মোদী সরকারের আমলেও বারবার উঠছে। এবিপি আনন্দ। তখন আমাদের মাধ্যমিকের সময় ওই শিওর সাকসেস এই ধরনের সাজেশন বই পাওয়া যেত, এই তো লিস্ট নিয়ে প্রায় সেই রকম তরজা। না না, এটা নতুন কিছু না। এই ধরনের কথাবার্তা ইদানিং কালে বিজেপির ছোট বড় মাঝারি শিকি আধুলি নেতারা বলছে, এবং দিলীপ ঘোষ তো এই কদিন আগে অধিবেশনে যে ভয়ঙ্কর কথাবার্তা বললো তো চেপে ধরেছিলাম আমি, তারপর তো উনি ক্ষমাও চাইলেন, যে চুলের মুঠি ধরে মুখ্যমন্ত্রীর নাম করে বলেছিলেন। এখন কথা হচ্ছে, এটা তো ঘটনা যে গুজরাট ভারতবর্ষ নয়, আর বিজেপি দল হিসাবে ভারতবর্ষের সমস্ত জায়গায় তাদের লোকজনদের বসাচ্ছে, এবং আরএসএস কিন্তু কন্ট্রোল নিয়েছে সরকারের এবং সমস্ত ইনস্টিটিউশনের, এবং সেখানে আমরা দেখছি আরএসএস এর অ্যাপ্রুভাল ছাড়া কেউ কোথাও বসছে না, সমস্ত জায়গায় বসানো হচ্ছে, এবং বেশিরভাগই সেখানে আমাদের গুজরাটের আপনি বলতেন সিবিআই তদন্ত একইভাবেই এগোচ্ছে। আমি নিঃসন্দেহে শান্তনবাবুর কাছে দ্রুত একবার ইনভেস্টিগেশন পার্টে আসব। সিবিআই এর বক্তব্য যে রোজ ভ্যালি কাণ্ডে গৌতম কুণ্ডুর সোনার একটা বড় অংশ এ রাজ্যের রাজনৈতিক অভিনেত্রীর কাছে রয়েছে। কি বলছে তারা, দেখাবো। সাহিত্যের পাতা উল্টালে গোলাপ ও সুন্দরীর সম্পর্কের বহু নজির মেলে, তবে এবার সেই সম্পর্ক কাব্যের গণ্ডি ছাড়িয়ে চলে এলো বাস্তবেও। রোজভ্যালির সঙ্গেও এবার জড়িয়ে গেল এক লাস্যময়ী অভিনেত্রীর নাম, যিনি এখন সর্বভারতীয় এক রাজনৈতিক দলের হয়ে হাত পাকাচ্ছেন। সিবিআই এর একটি সূত্রের দাবি, তদন্ত চালিয়ে জানা গিয়েছে এই লাস্যময়ী অভিনেত্রীকে নাকি গৌতম কুণ্ডু একসময় প্রচুর পরিমাণে সোনার বাঁট দেন। গোয়েন্দা সূত্রে দাবি, গৌতম কুণ্ডু একবার বিদেশ থেকে শুল্ক দপ্তরের নজর এড়িয়ে প্রচুর পরিমাণে সোনার বাঁট নিয়ে আসেন। ভারতে এসে সেই সোনার বাটের প্রায় 60% তিনি দেন রোজভ্যালির একটি স্বর্ণ বিপণীতে, বাকি 40% সোনা তিনি রেখে দেন নিজের কাছেই। গোয়েন্দা সূত্রে দাবি, তদন্তে জানা গিয়েছে এই বাকি সোনার একটা বড় অংশই নাকি গৌতম কুণ্ডু টালিগঞ্জের এক লাস্যময়ী অভিনেত্রীকে দেন, যিনি ইদানিং রাজনীতিতেও বেশ পরিচিত নাম হয়ে উঠেছেন। সূত্রের খবর, ওই অভিনেত্রী গৌতম কুণ্ডুর নির্দেশেই সোনার বাটের কিছুটা নিজের কাছে রেখে দেন, বাকিটা পরিচিতদের মধ্যে ভাগ করে দেন। গোয়েন্দাদের বক্তব্য, এই অভিনেত্রী নিশ্চয়ই গৌতম কুণ্ডুর বিশ্বস্ত ছিলেন, না হলে তার কাছে রোজভ্যালি কর্ণধার সোনার বাট রাখতে দেবেন কেন? অভিনেত্রী বা গৌতম কুণ্ডুকে কেন সাহায্য করবেন? তার বিরুদ্ধে তথ্য প্রমাণ একত্রিত করার কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইনভেস্টিগেশন এখনো চলছে, কোনো খবর থাকলে বা তথ্য থাকলে ইনভেস্টিগেশন এজেন্সির কাছে থাকতে পারে, বাট এই মুহূর্তে আমাদের কাছে এই সম্পর্কে কোনো তথ্য নেই। সিবিআই সূত্র খবর, এরই মধ্যে টালিগঞ্জের এক প্রথম সারির অভিনেত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। গৌতম কুণ্ডুর অত্যন্ত ঘনিষ্ঠ ওই অভিনেত্রীর বিরুদ্ধে রোজভ্যালির সঙ্গে টাকা লেনদেনের অভিযোগ রয়েছে, যদিও সিবিআই সরকারিভাবে এ নিয়ে কিছু বলতে চাইছে না। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। আমি দ্রুত একবার সরাসরি চলে যাব রাজর্ষি দত্তগুপ্তের কাছে। রাজর্ষি, তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, ডিল মেকার হিসেবে এই গ্ল্যামারের ব্যবহার করেছেন অত্যন্ত সুচতুরভাবে গৌতম কুণ্ডু, সিবিআই কি তাই বলতে চাইছে? একদমই তাই, সিবিআই তাই বলতে চাইছে। সেই অনুযায়ী তারা বলছেন যে, যেগুলো সূত্র মারফত আমরা জানতে পারছি, যে একজন প্রভাবশালী অভিনেত্রী যিনি গৌতম কুণ্ডুর সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন শেষের দিকে, এবং তার সঙ্গে গৌতম কুণ্ডুরই এই রোজভ্যালি গোষ্ঠীর একটি হোটেলে একদিন ওই অভিনেত্রী বান্ধবী ছিলেন, সেই খবর গৌতম কুণ্ডুর এক ঘনিষ্ঠ আত্মীয়া পান, এবং তিনি রাত্রিবেলা ওই হোটেলে চলে আসেন, এবং সেখানেও একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। সেই হোটেলে সেই সময়কার যদি কোনো সিসিটিভি ফুটেজ থাকে, সেইগুলো কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা। অন্যদিকে আরেকজন অভিনেত্রী বান্ধবী যার কাছে সোনা রাখতে দিয়েছিলেন, তিনি নিজে কতটা রেখেছিলেন এবং তার কাছে কি নির্দেশ ছিল, অন্য কাদের তার ওই সোনা পৌঁছে দেওয়ার কথা ছিল, এই জায়গাটাও কিন্তু গোয়েন্দাদেরকে ভাবাচ্ছে, এবং সেই অনুযায়ী তারা এখন ছোট্ট করে দ্বিতীয় প্রশ্নটা করবো, সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে সেই হোটেলটির রোজভ্যালির যা মালিকানায় ছিল, মালিকানা বদল হয়েছে, তারপরও কি গোয়েন্দারা আশা করছেন যে সিসিটিভি ক্যামেরা থেকে কোনো ফুটেজ তারা পেতে পারেন? একটা নির্দিষ্ট সময়ের পর সিসিটিভির ফুটেজ অনেক সময় সরিয়ে ফেলা হয়, অর্থাৎ নষ্ট করে ফেলা হয়, কিন্তু এক্ষেত্রে কোথাও কোনো রকমভাবে যে মেন সার্ভারে যদি কোনো ফুটেজ থেকে থাকে, সেই জায়গাটা তারা খুঁজে বের করার চেষ্টা করছেন, এবং সেই অনুযায়ী তারা চেষ্টা করছেন যে এখন যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে সেই আগের সার্ভার বা আগের কোনো ফুটেজ রেকর্ডিং সেগুলো রয়েছে কিনা। অনেক সময় অনেক কর্তৃপক্ষ তারা সিডি বন্দি করে এই ফুটেজগুলোকে রেখে দেন,
সেই যেহেতু একটা গন্ডগোল হয়েছিল সেই কারণে ওই নির্দিষ্ট দিনের কোনো ফুটেজ আছে কিনা সেটা তারা চেক করে দেখার চেষ্টা করছেন। ফেয়ার এনাফ, ধন্যবাদ রাজস্বী। আমি জয়ন্তর কাছে আসবো। জয়ন্ত, নানা রকম তদন্তের দিক উঠে আসবে, ঠিক যেমন 2014-15 সালেও বারবার উঠে এসেছিল, তারপর দীর্ঘ মাসের প্রায় 1.5 বছরের একটা বিরতি। হোয়াইট কলার ক্রাইম কতটা প্রমাণ করা এবং তারপরে সিবিআই যে প্রমাণগুলো দাঁড় করাবে তারপরে কনভিক্ট করা কতটা কঠিন, মানে কোথাও তো একটা এই ধরনের ক্রাইমের সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। এই যে ধরুন সোনা, ক্যাশ, আমি বলছি বড় জোর একটা ভাউচার পাওয়া যেতে পারে, মানে তথ্য প্রমাণ লোপাট করা অত্যন্ত সহজ, যত সময় যাবে তত বেশি লোপাট করা সহজ। হোয়াইট কলার ক্রাইম এই ধরনের যত বড়ই কেলেঙ্কারি টাকার অঙ্কে হোক না কেন কতটা কঠিন? অত্যন্ত কঠিন। প্রথমে মনে রাখতে হবে যে হোয়াইট কলার ক্রাইম মানেই হচ্ছে যে অপরাধের সঙ্গে ভদ্র মানুষরা বা সমাজের উচ্চস্তরের মানুষরা যুক্ত থাকেন, যাদের সাদা চোখে সন্দেহ করা যায় না। এবারে তাদের যদি কখনো তদন্তের পরিধির মধ্যে আনতে হয় তাহলে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে তদন্তকারী সংস্থাকে এগোতে হয়। এখানে সমস্যাটা হলো শুধু প্রভাবশালীরাই যুক্ত নন বা অভিযোগ নয়, আমি কাউকেই এখন দোষী সাব্যস্ত করছি না, যুক্ত নন, তার সঙ্গে সঙ্গে অতি নামকরা প্রথম সারির জনপ্রতিনিধিরাও জড়িত বলে আভাস পাওয়া যাচ্ছে। তার সঙ্গে যদি অভিনেত্রীরাও জড়িয়ে পড়েন তাহলে একটা গ্ল্যামারের ছোঁয়াও চলে এলো। সব মিলে এই যে 1.5 বছরের, তবে মনে রাখতে হবে আমি কিন্তু সিবিআই এর মুখপাত্র হয়ে বলছি না, আমি আইনের পরিধির মধ্যে থেকে বলবো যে এই 1.5 বছর তারা কিন্তু অত্যন্ত সতর্কভাবে এগিয়েছে বলে মনে হচ্ছে। হয়তোবা সিবিআই এই জনপ্রতিনিধিদের তাদের তদন্তের আওতায় আনবে বলে অত্যন্ত চিন্তা ভাবনা করে এগিয়েছে, পা ফেলেছে এবং তারপর তারা এই জালটা ফেলেছে। বেশ, আমি সমিতদার কাছে এটা নিয়ে আসবো। সমিতদা, আপনার কর্মজীবনে কনভিকশন করার ক্ষেত্রে আপনার অত্যন্ত সুনাম ছিল। আমার আশঙ্কাটা অন্যরকম, সেটা হচ্ছে আলটিমেটলি পর্বতের মুশিক প্রসব হবে না তো। আমাদের মনে রাখতে হবে যে সুদীপ্ত সেন কিন্তু ধরা পড়ার 2 বছর পরে গৌতম কুণ্ডু গ্রেফতার হন, মানে সুদীপ্ত সেন 23শে এপ্রিল 2013 বিধাননগর পুলিশ তাকে গ্রেফতার করে, আর 25শে মার্চ 2015 গৌতম কুণ্ডু গ্রেফতার হয়, ইডি তাকে গ্রেফতার করে, পরে সিবিআই কাস্টাডিতে নেয়। এই মাঝের সময়টা এক হচ্ছে দীর্ঘ সময়, 2 হচ্ছে ঠিক যেমন জয়ন্ত বলছিল যে একদিকে টালিগঞ্জ, গ্ল্যামার, ব্যবসা, রাজনীতি, গৌতম কুণ্ডু চতুর্দিকে তার ইম্প্যাক্ট, তার যে যোগাযোগ, সেগুলো কিন্তু গ্রেফতার হওয়ার কয়েকদিন আগে অবধি ইনট্যাক্ট ছিল। আমরা কিছু ভিডিও ফুটেজ চেষ্টা করছি এই অনুষ্ঠানেই দেখানোর, যে জাস্ট গ্রেফতার হওয়ার কিছুদিন আগে কতটা কনফিডেন্সের সঙ্গে ডিস্ট্রিবিউটার এবং অন্যান্য শরিকদের তিনি বোঝাচ্ছেন যে আমার কিচ্ছু হবে না, এই কোম্পানি কতটা স্টেবল। না দেখো, দুটো পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই যে একটা কথা আছে আমাদের আইনে, জয়ন্ত নিশ্চয়ই স্বীকার পাবে, যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। একদম ঠিক আছে। এবার বৃহত্তর স্বার্থে সুপ্রিম কোর্টের অর্ডার একটা তদন্ত শুরু হলো, কিন্তু এটা কিন্তু একটা সঠিক কথা যেটা কিছু কিছু বিরোধী দল তুলে ধরছেন, যে তোমরা একটা নির্দিষ্ট সময় অন্তর এই জায়গাটাকে তুলে ধরছো, মাঝখান কিন্তু একটা বিরাট গ্যাপ আমরা দেখছি, যেটা তুমি বললে সারদা আর গৌতম মানে রোজভ্যালির সঙ্গে একটা বিরাট গ্যাপ আছে। এবার আমরা অভিযোগ আনতে পারি, কিন্তু অভিযোগ যতক্ষণ না প্রমাণিত হবে খাতায় কলমে, যেটা ও বললো, আর বিশেষত সমাজের উচ্চ স্তরের লোকরা যখন জড়িত থাকে তারা কিন্তু সবসময় ইনফ্লুয়েন্সিয়াল। এই যে গৌতম কুণ্ডু বলো বা সুদীপ্ত সেন বলো, যাদের কথাই বলো, এরা কিন্তু এই জালটা অনেক দূর অব্দি বিস্তার করেছে, এবং যারা এইভাবে জনগণকে শোষণ করে, জনগণকে মানে গলায় পা রেখে তাদের অর্থ নিয়ে নিজেরা খুব আনন্দ উৎসব করে, তারা কিন্তু প্রশাসনের অনেক উচ্চ স্তরে যোগাযোগ রাখবে, রাজনৈতিক নেতা যারা ক্ষমতাশালী তাদের সঙ্গে যোগাযোগ রাখবে, তাদের ইউটিলাইজ করবে। আর এক্ষেত্রে আমরা যেটা নতুন দেখলাম সেটা হচ্ছে গ্ল্যামার কুইনদের, মানে যারা অভিনেত্রী, তাদের আনার কারণটা হচ্ছে, তুমি একটা দেখবে একজন রাজনৈতিক নেতা একটা বক্তব্য রাখলো, সেখানে অনেক ভিড় হলো একদিনের জন্য, কিন্তু বা কোনো একটা সংস্থা একটা অনুষ্ঠান করলো 5 দিন ধরে একটা গানের আসর, সেখানে অনেক ভিড় হবে। কিন্তু এই গ্ল্যামার কুইনরা যখন কোনো জায়গায় যাবেন, যেমন ধরো আমি নাম করেই বলছি, আজকে তাপস পাল যদি যান, শতাব্দী রায় যদি কোনো জায়গায় যান, তাহলে তাদের অনুষ্ঠান ঘিরে কিন্তু একটা বিরাট, তাদের কিন্তু সারা বছর ধরে লোক দেখছে,
যে অভিনয় করছে বিভিন্ন, একসময় তারা মানে খুব প্রচন্ড ভালো নায়ক নায়িকার নাম ছিল, তাদের বই হিট করতো। সমিতা, এই যে রাজশ্রী যাদের দুজনের দিকে ইঙ্গিত করছে, আমি বলছি যে কার্যত তো এই গ্ল্যামারের অংশীদারদের, গ্ল্যামারের শরিকদের ব্রোকার হিসেবে গৌতম কুণ্ডু ব্যবহার করেছেন নিজের ডিলগুলো সম্পূর্ণ করার ক্ষেত্রে। গৌতম কুণ্ডু বুদ্ধি করে এদের নিয়োজিত করেছে, কিন্তু এনারা কিন্তু কখনো ভাবেননি। তোমাকে আগের দিন একটা কথা বলেছিলাম যে লোভ যখন বাড়ে তখন সমালোচনার মঞ্চে কিন্তু তাকে উঠতেই হবে, তাকে কিন্তু আইনের ধারার মধ্যে একদিন ঢুকতেই হবে। এবার কথাটা হচ্ছে গৌতম কুণ্ডু তো করবেন তার কাজ, তখন তার কাজই হচ্ছে লোককে স্কুইজ করা, কিন্তু এরা কেন পা বাড়ালেন? এদের পা বাড়ানোটা লোভ। এবার সব থেকে যেটা বড় কথা হচ্ছে, যেটা নিয়ে সকলে আলোচনা করছে, যে আমরা এই অভিযোগটা করছি সিবিআই কে কিন্তু কোর্টে দাঁড়িয়ে এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী প্রমাণ করতে হবে যে এই কাজ করেছে। আমি সোনার বাট এনেছি তুমি বলছো, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে কিন্তু যে আমি এনেছি, আমি ডিস্ট্রিবিউট করেছি সেটা প্রমাণ করতে হবে। এবং এরকম বড় একটা ক্ষেত্রে যদি রাজসাক্ষী না থাকে, অ্যাপ্রুভার না থাকে, তাহলে কিন্তু প্রমাণ করা খুব শক্ত, এবং শুধু একজন নয়, অন্তত মিনিমাম দুজন লাগবে, তার কারণ করপোরেশন লাগবে এখানে, তখন সবটাই হোয়াইট কালার ক্রাইম। ইট ইজ নট সো ইজি। যতটা আমরা আলোচনা করছি, টু প্রুভ দ্য কেস ইন দ্য কোর্ট অফ ল ইজ ভেরি স্ট্রিঞ্জেন্ট। একদম আপনাদের দেখাতে চাইবো, শুরুতেই বলছিলাম যে 7টা অস্ত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাজাচ্ছে সিবিআই, কিন্তু আদালতে কতটা ধোপে টিকবে সেটা অবশ্যই আমাদের দেখতে হবে। পাশাপাশি আপনাদের দেখাবো প্রত্যেকটি বিষয় নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী তিনি বা কি বলছেন। 6 দিনের হেফাজত, তার মধ্যে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করে রোজভ্যালির সঙ্গে তার সম্পর্ক নিয়ে যতটা সম্ভব তথ্য বের করে নিতে চাইছে সিবিআই। তাদের হাতে এখন 7 অস্ত্র, এই অস্ত্রগুলিতেই শান দিতে চাইছে তারা। সুদীপের বিরুদ্ধে সিবিআই এর 7টি অস্ত্র, এবার সেই অস্ত্রকে সামনে রেখেই তদন্তের গুটি সাজাচ্ছেন গোয়েন্দারা। সিবিআই এর প্রথম অস্ত্র 2 ব্যক্তির বয়ান। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, এর মধ্যে প্রথম অস্ত্রই হল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন 2 সহযোগী মোহাম্মদ কালাম এবং গৌতম সরকারের বয়ান। সিবিআই সূত্রে খবর, রোজভ্যালি থেকে কিভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা পৌঁছত সেই তথ্য গোয়েন্দাদের কাছে বলে দিয়েছেন এই দুজন। প্রয়োজনে তাদের গোপন জবানবন্দি নিয়ে সেই তথ্য সুদীপের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হতে পারে। কাউকে চেনাটা তো অপরাধের মধ্যে পড়ে না, দেখাতে হবে রোজভ্যালি গ্রুপ কোম্পানিজ থেকে সুদীপবাবু কোনো ফ্যাসিলিটি নিয়েছে কিনা বা আর্থিক কোনো সরাসরি যোগাযোগ আছে কিনা। সেক্ষেত্রে সিবিআই গতকাল কোর্টে কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি যেখানে দেখা গেছে না সত্যি সত্যি সরাসরি সুদীপবাবু কোনো আর্থিক লেনদেনের সাথে রোজভ্যালির সাথে জড়িত। সুদীপের বিরুদ্ধে সিবিআই এর দ্বিতীয় অস্ত্র এক সুপারিশ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, নিজের সাংসদ প্যাডে সুদীপের করা সুপারিশেই গৌতম কুণ্ডুর ছেলে পার্ক স্ট্রিটে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে ভর্তি হয়। তার কিছুদিন পরই আবার গৌতম কুণ্ডু স্কুলকে 75 লক্ষ টাকা অনুদান দেন। গোয়েন্দা সূত্রে খবর, এই নথি সামনে রেখেই তারা সুদীপের কাছে জানতে চাইতে পারেন রোজভ্যালি কর্তার ছেলের স্কুলে ভর্তি নিয়ে তার এত মাথা ব্যথা কেন, এর নেপথ্যে কি স্বার্থ ছিল। সেন্ট জেভিয়ার্সের 4 আধিকারিককে ডেকে এদিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অ্যাজ এ পাবলিক ফিগার হি ক্যান অলওয়েজ রেকমেন্ড সামওয়ান, উনি তো রেকমেন্ড করতেই পারেন। কারোর ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য সুপারিশ করাটা এটা কোনো অপরাধের মধ্যে পড়ে না, যদি হয়েও থাকে তবুও এটা কোনো অফেন্সের মধ্যে পড়ে না। আর যে সুদীপবাবুর কথা মতো 76 লক্ষ টাকা স্কুলকে দিয়েছে, এখানে সুদীপবাবুর কী পাওনা আছে এটাতে। সিবিআই এর তৃতীয় অস্ত্র রোজভ্যালির কয়েকটি অনুষ্ঠানের ভিডিও ফুটেজ। সিবিআই সূত্রে দাবি, এই ফুটেজে দেখা গিয়েছে যে রোজভ্যালির অনুষ্ঠানে দাঁড়িয়ে কার্যত সংস্থার প্রচার করেছেন সুদীপ। এই ফুটেজ সামনে রেখেও সুদীপকে জেরার মুখে ফেলা হবে। সিবিআই সূত্রে খবর, তাদের চতুর্থ অস্ত্র রোজভ্যালির অফিসের রেজিস্ট্রার। দাবি, যার থেকে সুদীপ ঘনিষ্ঠদের অফিসে যাতায়াতের তথ্য মিলেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, পঞ্চম অস্ত্র হয়ে উঠতে পারে রোজভ্যালির সেই কর্মীদের বয়ান যারা নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালির অফিসে দেখেছেন। সিবিআই এর দাবি, ষষ্ঠ অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে রোজভ্যালির ট্রাভেল এজেন্টদের বয়ান, যেখানে তারা বলেছেন সুদীপের বিদেশ ভ্রমণের জন্য রোজভ্যালি কত টাকা দিয়েছে। দিস আর নট কারেক্ট। সেকেন্ড, সুদীপবাবু নিজের পার্লামেন্টে যে এসবিআই ব্রাঞ্চ, সেখান থেকে 5 লাখ টাকা ড্রাফট দিয়ে ওনার যে ট্যুর এবং ট্রাভেল এজেন্ট আছেন ওনার কাছ থেকে ওনার যে বিদেশ যাত্রার পুরো খরচ সেটা উনি বহন করেছিলেন। সিবিআই এর সর্বশেষ অস্ত্র কিছু নথি। তদন্তকারীদের দাবি, এটা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গাড়ির দাম মেটানোর নথি। সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে তৃণমূল সাংসদের গাড়ির দামের একটা বড় অংশই দেয় রোজভ্যালি। সেখানে কি সুদীপবাবুর কোনো সিগনেচার আছে বা কোনো কি চেকে পেমেন্ট হয়েছে? যদি তাই হয় তাহলে আমরা বুঝবো না ওনার ইনভলভমেন্ট আছে। যদি কোনো চেকে পেমেন্ট না থাকে, সুদীপবাবুর কোনো সিগনেচার না থাকে, কেউ এসে বলল যে সুদীপবাবুর নাম করে কেউ টাকা নিয়ে গেল,
তার মানে তো এই নয় যে টাকাটা সুদীপবাবুর কাছে পৌঁছাচ্ছে, সুতরাং ওনাকে ইমপ্লিকেট করাটা এখানে একদমই ঠিক হবে না। জেরায় তৃণমূল সাংসদ সুদীপের সামনে এইসব তথ্যই রাখা হবে বলে সিবিআই সূত্রে দাবি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, ভুবনেশ্বর।